ওকে স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোষের গঠন, সেল অ্যান্ড স্ট্রাকচারের খুব ইম্পর্টেন্ট তিনটা জিনিস নিয়ে আলোচনা করব আর কি। একটা হচ্ছে গোলজি বডি, একটা হচ্ছে লাইসোজোম, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং তার শেষে আমরা সেন্ট্রিওল নিয়েও আলোচনা করব। এই চারটা টপিক আমরা পড়ে ফেলবো। ওকে, তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং এগুলো সম্পর্কে সবারই ছোট বয়স থেকে কিছু না কিছু আইডিয়া আছে। জিনিসটা কি খায় না গায়ে মাখে, অ্যাটলিস্ট এটুকু আমরা জানি, কি জানি কি না? আচ্ছা, আমরা আরেকটু শুধু খায় গায়ে মাখে কিনা এটা জানলেই হবে না, আমাদেরকে আরও অনেক কিছু জানতে হবে আর কি। সো আমরা যদি একটু খেয়াল করি, গোলজি বডির এক্সট্রা কী কী নাম আছে আমরা একটু লিখে ফেলি। গোলজি বডি আর কি কি নামে ডাকা যায়? গোলজি বডি এটাকে ডিকটায়োসোম নামে ডাকা যায়, এটাকে ইডিওসোম নামে ডাকা যায়, এটাকে লাইপোকন্ড্রিয়া নামে ডাকা যায়। আসলে ইতালিয়ান নিউরোলজিস্ট ক্যামিলো গোলজি উনি আসলে এটাকে ফার্স্ট অবজার্ভ করছিল নার্ভ সেল অফ দ্য আউল অ্যান্ড ক্যাটের মধ্যে, পেঁচা এবং বিড়ালের নিউরন কোষের মধ্যে, নার্ভ কোষের মধ্যে, স্নায়ু কোষের মধ্যে উনি এটা মানে প্রথমে দেখছিল। তাই তার নাম অনুসারে বডিটার নাম হয়ে গেছে গোলজি বডি বা গোলগি বডি, তুমি যে নামে ডাকো। তবে আমার আর একজন স্টুডেন্ট কইছে এটার নাম গোল্ডি বডি। গোল্ডি বডি কিন্তু হবে না, গোলজি বডি অথবা গোলগি বডি, দুইটা বলতে পারো আর কি, বুঝছো? আসলে জি একটা খুব পিকুলিয়ার একটা শব্দ, তাই না? মানে একটা লেটার, হ্যাঁ, মানে ওই যে মেসেঞ্জারে চ্যাট করে না, ধরো বলতে চাচ্ছ যে তুমি 1000 বছর বেঁচে থাকো, এই সে জি এ আর লিখে দিল আর কি, ঠিক আছে? কি হবে? হা বলার পর আর বলার সেও সাহস পাইতেছে না। আচ্ছা, আসলে ওই ক্ষেত্রে তোমাদের এটা লেখা উচিত কি ছিল? এই সে জেড এ আর, তাই না? তাহলে আর কোনো কনফিউশন থাকে না, কি বলো? হ্যাঁ, খালি খালি হুদাকামে কনফিউশন তৈরি করার দরকার আছে? তবে ইংলিশে এই জি শব্দটা একটু জিজি টাইপেরই আর কি, ঠিক আছে? ও এসি অফ করে দিব? বুঝলাম না, তুষার ভাইয়ের ক্লাসে ঠান্ডা লাগে না? জ্বর এসে পড়ছে। এনিওয়ে, তাহলে আমরা এই জিনিসটা সম্পর্কে জানলাম। এখন এটা কোথা থেকে অরিজিন করে? ভাইয়া দেখো, এই অরিজিনের কথাটা আগে লেখার আগে চলো আমরা একটা ভিডিও দেখে আসি। তার আগে আর একটা কথা শোনো, গোলজি বডির আরও কিছু নাম আছে। গোলজি বডির আরও নামের মধ্যে একটা নাম প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল, কোষের প্যাকেজিং সেন্টার। ট্রাফিক পুলিশ অফ দ্য সেল, কোষের ট্রাফিক পুলিশ, এগুলো মেডিকেলে আসে। আবার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটাকে বলা হয়। কেন বলা হয় চলো আমরা আগে একটু পরে আমরা একটা ভিডিও দেখে আসি। যারা আমার পুরনো স্টুডেন্ট তারা এই ভিডিওটা তাদেরকে আমি একবার দেখিয়েছি, তো আমি আর একবার একটু দেখাই তোমাদেরকে জিনিসটা কীরকম। একটু বুঝো, আসলে মেইন থিওরিটা বুঝো, কে কে কোথায় কোথায় কী কী আছে। মনে করো এইটা একটা খুব সুন্দর কোষ, এই কোষের মধ্যে দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে জিনিসটা ঘুরতেছে, এগুলোর নাম কি বলো তো? এটার নাম কি? এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটার নাম কি? গোলজি বডি। আরে কোষই চিনিস না, এটা কোনো কথা? আচ্ছা চলো আমরা চিনি, আমি চিনি। আচ্ছা দেখো, এখন ভাই মজার বিষয় হচ্ছে এই যে এটার নাম হচ্ছে, দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পেঁচায় থাকে, এটার নাম কি জানো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নাম কি? এটা কয় রকমের আছে জানো? কি কি? মসৃণ আর অমসৃণ, রাফ আর একটা স্মুথ। রাফের গায়ে রাইবোজোম থাকবে নাকি থাকবে না? থাকবে। রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? ডিএমসি স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, দেখে কে পারে। 9-10 বইতে ছিল, 11-12 বইতেও আছে। রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে না ভাইয়া, এটা তৈরি হয় নিউক্লিওলাস থেকে। চলো একটু দেখাই, একবার দেখে শুনে বুঝে লও। দেখো এই যে এটা নিউক্লিয়াসের ভিতরে, এটার নাম কি? নিউক্লিওলাস, ঠিক আছে? দেখো এটা রাইবোজোম তৈরি করবে, এই রাইবোজোম তৈরি করো, দেখো তৈরি করা শুরু করছে, দেখছো? তো এই যে রাইবোজোম তৈরি করলো, এই রাইবোজোমগুলো এর ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকবে। তো যেহেতু ওই দিক থেকে আসতেছে, তাই
এই নিউক্লিয়াসের পাশের গুলোর নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর দূরের গুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওই দিক থেকে আসতেছে তো আইসে চমচম মিষ্টির মতো দানা দানাগুলো ওই কাছের দিকে থেকে যায়, আর দূরের গুলো স্মুথ হয়ে যায়। বুঝছি? একদম বুঝে পড়বা, মুখস্থ করতে হবে না। ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বেসিকটা বোঝার জন্য। আসলে বায়োলজি অনেকের ভালো লাগে না। কেন বায়োলজি ভালো লাগে না? বিকজ ওরা বায়োলজি মুখস্থ করতে চায়, এবং বায়োলজির প্রতি ওদের একটা সোকল একটা বাজে ধারণা আছে, হয়তো বা মানে কোথায় কিভাবে পড়ছে এর আগে আমি জানি না, আই ডোন্ট নো। বাট বায়োলজি তুমি যদি এটা বুঝে পড়ো, মানে মনে হয় যে এটা তো গল্পের মতো হওয়ার কথা আর কি। চলো আমরা যদি এখানে একটু দেখি, এখানে এই যে রাইবোজোম, এই রাইবোজোমগুলো তাহলে কার গায়ে থেকে গেল? এই যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গড়ার গায়ে থেকে গেল, এই দূরে রাফের গায়ে থেকে গেল, স্মুথের গায়ে থাকলো না। ধারণা করা হয় এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিচ্ছিন্ন হয়ে এইটারই কিছু কিছু পার্ট গোলজি বডি আকারে বাইরে বেরিয়ে চলে যায়। গোলজি বডি তৈরি হয়েছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। রাফ তো ওই দিকে, তাই না? তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গোলজি বডি তৈরি হয়েছে। যেহেতু গোলজি বডির অরিজিন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বডির সাথে গোলজি বডির অনেক পার্টের মিল আছে, অনেক পার্টের মিল আছে। যেমন ধরো এই জায়গাগুলোর নাম সিস্টার্নিগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও থাকবে, গোলজি বডিরও থাকবে। কিছু কিছু জিনিস আছে ভেসিকল, এগুলোও থাকবে। চলো জিনিসগুলো কীরকম চলো এখন এটার কাজ কি বলো তো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে বলো তো? এগুলা করে মেইন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে? ওই হরমোন টরমোন এনজাইমগুলো আসলে প্রোটিন, বুঝছো? ওগুলো হলো প্রোটিন, তো ওগুলো প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন তৈরি করে। চলো আমরা একটু প্রোটিন তৈরি প্রোডাকশন দেখে আসি। এই দেখো এরা প্রোটিন তৈরি করবে, এর ভিতরে যদি ঢুকে যায়, এদের মেইন কাজটা কি আসলে প্রোটিন তৈরি করা। তো প্রোটিন যে তৈরি করবে, এই প্রোটিনটা কি হবে? প্রোটিনগুলো তৈরি করে এটার মধ্যে রাখবে। তো প্রোটিনগুলো তৈরি করে এটার মধ্যে যে রাখবে, এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা একটু দেখি। এই যে দেখো প্রোটিন তৈরি করতেছে, দেখছো? এই যে এগুলো থেকে প্রোটিন তৈরি হইতেছে না? প্রোটিন তৈরি হয় এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছ থেকে এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে ধাবিত হতে থাকবে, বুঝছো তো? তো প্রোটিন তৈরি হয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে ধাবিত হতে থাকবে। তো এই যে প্রোটিনগুলো যে তৈরি হইতেছে, এই যে প্রোটিনগুলো যে তৈরি হইতেছে, এই প্রোটিনগুলো তৈরি হয়ে এরা কার কাছে চলে যাইতেছে? এটা দেখো গোলজি বডির কাছে চলে যাইতেছে। কার কাছে চলে যাইতেছে? গোলজি বডির কাছে। এটা গোলজি বডির কাছে চলে যাইতেছে, এই যে গোলজি বডি, এই দেখো গোলজি বডির কাছে। গোলজি বডিকে কি বলা হয় জানো? প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল। কি বলা হয় এটাকে? প্যাকেজিং সেন্টার। কেন জানো? কারণ দেখো গোলজি বডির মধ্যে এটা, এই যে দেখো কার মাধ্যমে আসতেছে? এটা ভেসিকেলের মাধ্যমে আসতেছে। এই জিনিসগুলোর নাম হলো ভেসিকেল। এই যে এগুলো যে তৈরি হলো, এই জিনিসগুলোর নাম ভেসিকেল। ভেসিকেলকে বলা হয় বাংলায় বলে ফোসকা, আমরা আদর করে এটাকে ফুসকা বলে ডাকি। ফুসকা বলি না? ফুসকার মতো শেপ না, দেখছো? ফোসকা, ভেসিকেল। এই ভেসিকেলগুলো এটারও পার্ট, সিস্টার্নি এটারও পার্ট। দেখো এটার বডি একই দেখতে, একই রকম মনে হচ্ছে না? বিচ্ছিন্ন হয়ে চলে আসছে। হ্যাঁ, বুঝে পড়ো। তারপরে দেখো এরা এখান থেকে যায়, ওরা কি করতেছে? এগুলোই আসলে ধরো এক একটা হরমোন, এটা এক একটা এনজাইম হরমোন কি জাতিতে প্রোটিন, এরা যে প্রোটিন তৈরি হয়ে আসছে, ঠিক আছে? তবে হরমোনের শেপটা দিতে গেলে এটার সাথে আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে। সেই অ্যাডটা করবে হচ্ছে গোলজি বডি, বুঝছো? এই জন্য এটাকে বলে প্যাকেজিং সেন্টার। এই দেখো যে প্যাকেজিং হবে, এটা বিভিন্ন শেপ চেঞ্জ হবে। দেখো এরা ডান্স মান্স দিচ্ছে, দেখছো? এরা বিশাল ডান্স দেবে, এই দেখো ডান্স দেবে, লে পাগলো ডান্স, দেখছো? তো এটার সাথে আরও অনেক কিছু অ্যাড হবে। কে অ্যাড হবে? দেখো এটার সাথে লিপিড অ্যাড হয়ে লিপোপ্রোটিন হইতে পারে, এটার সাথে কার্বোহাইড্রেট অ্যাড হয়ে গ্লাইকোপ্রোটিন হইতে পারে। খেয়াল করছো? তখন এটা বিভিন্ন টাইপের এনজাইম, হরমোন বা অন্য যে কোনো নেসেসারি প্রোটিনে কনভার্ট হয়ে গেল। এবং তারপরে শুধু এটা না, এদিক থেকে এরা কি করবে? বাইরের দিকে তো এর মানে সেল মেমব্রেন, কি ঠিক কিনা? ওরা এটা সেল মেমব্রেনের দিকে দিয়ে দিবে। চলো আমরা যদি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি জিনিসটা আসলে কি করবে। এইটা এই যে দেখো, এটা দেখো এদিকে কি করে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে নিউক্লিয়াস কোন দিকে? দেখো উপরের দিকে নিউক্লিয়াস, খেয়াল করছো? নিউক্লিয়াসের পাশে দেখো অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখান থেকে দেখো এই যে এই জিনিসগুলো কার কাছে আসলো? এর কাছে আসলো গোলজি বডির কাছে। এখানে প্যাকেজ হয়ে দেখো এই যে সেল মেমব্রেন দিয়ে বাইরে বেরিয়ে চলে গেল। তাহলে এই গোলজি বডি কি করলো? এগুলোকে ট্রাফিক করে বাইরে পাঠিয়ে দিতে সাহায্য করলো না? ট্রাফিকিং সেন্টার। ট্রাফিকিং করার আগে এটাকে কি করলো? প্যাকেজিং করলো। তো এটা প্যাকেজিং সেন্টার। কথাটাকে বুঝছো তো? এটাকে আরেক নামে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয় গোলজি বডিকে। মনে থাকবে? লিখে ফেলো সবাই, দ্রুত লিখে ফেলো। তাহলে এটাকে কি বলে? ট্রাফিকিং সেন্টার, প্যাকেজিং সেন্টার। লেখো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। হ্যাঁ, ট্রাফিক পুলিশ মানে ট্রাফিকিং সেন্টার, এটাকে ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বলে, ঠিক আছে? দ্রুত লেখো। বুঝছো? আমার চশমাটা ভেঙে গেছে, আমি এখন ভাঙা চশমা পরবো, তোমরা কেউ হাসবা না। চোখ ব্যথা করতেছে না? হাসবা? সুতা দিয়ে বেঁধে রাখবো কানের এখানে, না খুলে পড়বে না। এটা নিউ স্টাইল, বুঝছো?
এই যে দেখো এই অনলাইনে এটা আবার ছড়াই দিস না কাইটে কুইটে, ঠিক আছে? হ্যাঁ ওকে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। প্যাকেজিং সেন্টার আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ট্রাফিকিং সেন্টারের পাশে ট্রাফিক পুলিশ লিখে রাখতে পারো। তোমাদের কি সবাই এসছে? দুপুরবেলা যদি অনেকেই আসছিল, প্রায় 40 জনের মতো। বিকালে বাচ্চা মনে হয় অনেকেই আসে নাই। সবাই কি জানে না? তোমার নাম নাই? নাম লিখে ফেলো, নামটা লিখে দাও, নাম লিখে ব্যাচ টাইম লিখে দাও। পাশে নামটা লিখে, যাদের নাম নাই নাম লিখে ব্যাচ টাইম লিখে দাও। হয়েছে না? আগায়, সামনে আগায়। হ্যাঁ ওকে, তো এটার 3টা পার্ট রয়েছে। এই বাংলা যদি একটু দেখতে চাও, এই যে বাংলা দেখো, হ্যাঁ বাংলাতে, ঠিক আছে। রাসায়নিক গঠনের কাছে যাব, আমরা কেমিক্যাল কম্পোজিশনের কাছে যাব। কি লেখা হয়েছে? ইংলিশটা লাগবে আর? আচ্ছা, তো রাসায়নিক গঠন বা কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে কি কি আছে? এটার মধ্যে কেমিক্যাল কম্পোজিশনে 60% প্রোটিন, 40% লিপিড, তার সাথে থাকে কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন। কীরকম? দেখো প্রোটিন থাকে, প্রোটিন 60%, লিপিড 40%, তার সাথে থাকে কেএফসি, এই সরি কেএফসি হবে তো, মনে করো কেএফসি। কেতে কি? কেতে হচ্ছে ভিটামিন কে, কেতে হচ্ছে ভিটামিন কে, ভিটামিন কে। এফ থেকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। সিতে ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড। বুঝছি? তাহলে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েড, 3টা জিনিস থাকে। গোলজি বডি 60% প্রোটিন, 40% লিপিড, প্রোটিন, লিপিড এবং কেএফসি। বুঝছি? কে দিয়ে ভিটামিন কে, কে দিয়ে ভিটামিন কে, এফ এ ফ্যাটি অ্যাসিড, সিতে ক্যারোটিনয়েড। ওকে, গোলজি বডির প্রকারভেদ। চলে গেছে আকাশ? হ্যাঁ কোশ্চেন পাঠাইছে? যে বাবাকে দিলে দিতে দেন না? কাগজ আনতে পারেছেন? তোমরা একটু বসো, বসো, কোশ্চেন হইতেছে। ওই যে আমাদের ওই রুমে টাইলস হইতেছে, তো প্রিন্টার মিন্টার সরাই ফেলাইছে আর কি। 1 মিনিট। আচ্ছা দেখো, তাহলে গোলজি বডির প্রকারভেদ, এটার মধ্যে 3টা প্রকারভেদ আছে। মানে 3 প্রকারভেদ না, ঠিক আসলে একটু ঠিক করে নাও, এটা প্রকারভেদ না। গোলজি বডির আসলে বডি পার্ট, হ্যাঁ মানে দেহের অংশ, বিভিন্ন অংশ। গোলজি বডির দেহের বডি পার্টসগুলো বা দেহের বিভিন্ন অংশগুলো 3টা জিনিস। এটার মধ্যে একটা সিস্টার্নি আছে, ভেসিকেল আছে, ভ্যাকিউল আছে।
এটা যদি কার হইতো জানো, এই গোলজি বডি না হয়ে এটা যদি তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হইতো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হইতো, রেটিকুলামের টিটা অনেক বড় করে লিখছি কারণ আছে। এই সিস্টার্নি ভেসিকল ভ্যাকুলের পরিবর্তে এর ক্ষেত্রে থাকতো সিভিটি, এটার ক্ষেত্রে আছে সিভিভি, এটার ক্ষেত্রে আছে সিভিটি। সিভিটিতে কী কী খুব কাছাকাছি জিনিস, তাই একসাথে পড়াই দিচ্ছি। এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো এভাবেই আসবে। সি থেকে হচ্ছে এটার ক্ষেত্রেও সিস্টার্নি থাকে, এটার ক্ষেত্রেও সিস্টার্নি থাকে, এটার ক্ষেত্রে থাকে ভেসিকল, আর এটার ক্ষেত্রে থাকে টিবিউল। দেখো রেটিকুলামের মধ্যে টি আছে, টিবিউলের মধ্যে টি আছে, খেয়াল করছো? হ্যাঁ, আর গোলজি বডির মধ্যে টি নাই, এটার মধ্যে টি নাই। এই যে সিস্টার্নি ভেসিকল দুইটারই সেম, খালি লাস্টে এসে এই ভ্যাকিউল আর টিবিউল এই দুটাতে যায় আসলে চেঞ্জটা হয়। একসাথে লিখে নিই আমরা, ঠিক আছে? এমসিকিউতে দেখবা যে এখানে কনফিউশনটা ক্রিয়েট হইতেছে। বুঝছি? ক্লিয়ার হয়েছে? হয় নাই? আচ্ছা, সামনে আগাই। তাহলে এর বডি পার্টসগুলোকে আমরা দেখছি, চিনছি। এই সামনে তাকাও, কি গল্প কেন এত, কি বলিস? এখন এখন আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখে বোর্ডের দিকে তাকাও। কথা শোনো, কথা নাই। এইটার যে এই জিনিসগুলো, এগুলোর নাম সিস্টার্নি। এই চুপ। তো এগুলোর নাম কি? সিস্টার্নি। সিস্টার্নি যেগুলো সেন্টারের কাছে, সেন্টার মানে কেন্দ্র বা নিউক্লিয়াসের কাছে, সেন্টারের কাছে যে সিস্টার্নি সেটার নাম সিস সিস্টার্নি, CIS, সিস সিস্টার্নি। আর যেটা দূরে সেটার নাম ট্রান্স সিস্টার্নি, ট্রান্স মানেই দূরে। আর সিতে সেন্টার, সিতে সিস সিস্টার্নি, মনে থাকবে? সিতে সেন্টার, সিতে সিস সিস্টার্নি। তাহলে সেন্টারের দিকে বা কেন্দ্রের দিকে বা নিউক্লিয়াসের দিকে যে সিস্টার্নিটা থাকবে সেই সিস্টার্নিটার নাম কি সিস্টার্নি? সিস সিস্টার্নি। দূরে যে সিস্টার্নি থাকবে তার নাম কি সিস্টার্নি? ট্রান্স সিস্টার্নি। আর মাঝখানের সিস্টার্নিগুলোকে কি বলবো? মিডিয়াল সিস্টার্নি। মাঝখানের সিস্টার্নিগুলোকে কি বলবো? মিডিয়াল সিস্টার্নি। মনে থাকবে কথাটা? তাহলে সেন্টারের দিকে সিস্টার্নি, সিস সিস্টার্নি। দূরের দিকে সিস্টার্নি, ট্রান্স সিস্টার্নি। মাঝখানের দিকে সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি। হচ্ছে? পড়াটা হচ্ছে? দেখো ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে, একটু বুঝে বুঝে মজা করে পড়তে হবে। এবং দেখো তুমি যদি বুঝে পড়ো তাহলে তোমার কখনো আর পড়াটা ভুল হবে না আর কি। ওকে, সামনে আগাই। তো গোলজি বডি আসলে কি কি কাজ করে? ফাংশনস অফ গোলজি বডি আগাইলাম। আচ্ছা, ফাংশনস অফ গোলজি বডি আসলে এটা লাইসোজোম এবং ভিটামিন ফর্ম করে আর কি, মানে ফর্মেশন অফ লাইসোজোম এবং ভিটামিন। এটা নন প্রোটিন সাবস্টেন্স সিনথেসিস করে, এটা সেল প্লেট ফর্ম করে, এটা প্যাকিং করে, এই জন্য এটাকে প্যাকেজিং সেন্টার বলে। এটা স্টোরেজ অফ দ্য প্রোটিন অ্যান্ড ভিটামিন সি এটা করে থাকে। এটা ফর্মেশন অফ দ্য অ্যাক্রোসোম অফ স্পার্ম, এই যে স্পার্মের যে অ্যাক্রোসোম, মাথার দিকে এই অ্যাক্রোসোমটা থাকে। এই অ্যাক্রোসোম একটু শুনে নাও, এই অ্যাক্রোসোম এটা একটা বড় ডিম্বাণু, এই ডিম্বাণুটাকে গলায়ের ভিতরে ঢুকতে সাহায্য করে। এই অ্যাক্রোসোমের এখান থেকে হায়ালুরোনিডেজ নামে একটা এনজাইম তৈরি হয়। হায়ালুরোনিডেজ এনজাইম, এই হায়ালুরোনিডেজ এনজাইম এটা তৈরি হয়। এটা আবার এই হায়ালুরোনিডেজ এনজাইমটা আবার এটা আসে লাইসোজোমের কাছ থেকে। কার কাছ থেকে আসে? লাইসোজোমের কাছ থেকে আসে, ঠিক আছে? এই মানে এটার ভিতরে থাকা লাইসোজোমের কাছ থেকে, এটার ভিতরে থাকা লাইসোজোমের কাছ থেকে অ্যাক্রোসোম তৈরি করে গোলজি বডি। কিন্তু এই অ্যাক্রোসোমের মধ্যে আবার হায়ালুরোনিডেজ এনজাইম পাওয়া যায়, সেটা আবার তৈরি করে কে দিয়েছে? লাইসোজোম তৈরি করে দিয়েছে। বুঝছো? আরেকবার বলি, একটু পেঁচাই গেল, আর পেঁচানোর কিছু নাই। গোলজি বডি এইটার মাথার মধ্যে অ্যাক্রোজোম তৈরি করতে সাহায্য করে। অ্যাক্রোজোম আবার হায়ালুরোনিডেজ এনজাইম প্রোডাকশন করে। তবে অ্যাক্রোজোম যে হায়ালুরোনিডেজ এনজাইম প্রোডাকশন করবে এটা করতে কে সাহায্য করে দিয়েছে? লাইসোজোম সাহায্য করে দিয়েছে, ঠিক আছে? এটা কি করে? এটা ডিম্বাণুর প্রাচীরটাকে গলিয়ে বা ওভামের প্রাচীরটাকে গলিয়ে শুক্রাণুটাকে ভিতরে ঢুকতে সাহায্য করে। বুঝছো? ডিম্বাণুটা হলো মানবদেহের সবচেয়ে বড় কোষ, মানে সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন কোষ, ঠিক আছে? কিন্তু আয়তনে যদি বলো সেটা হলো ডিম্বাণু। এগ, মনে থাকবে কথাটা। ওভাম, যদি তোমাদের বইতে এটা লেখা নাই,
ঠিক আছে? তো এটা মানে ওভাম হচ্ছে দেহের সবচেয়ে বড় কোষ, মায়ের দেহের সবচেয়ে বড় কোষ। এই কোষের মধ্যে এই কোষটা এর ভিতরে নিউক্লিয়াসটা আছে, এটাকে গলায় দিয়ে এই নিউক্লিয়াসটাকে মায়ের দেহের ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিশাই দিতে সাহায্য করবে এই অ্যাক্রোসোম। আর এই অ্যাক্রোসোম তৈরি করতে কে সাহায্য করছে? এই গোলজি বডি সাহায্য করছে। গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, ট্রাফিক পুলিশ বলা হয় আর কি। বুঝছি না? ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, ওইটা তৈরি হয়েছে হচ্ছে ধরো প্রোটিন দিয়ে। কেএফসি সি থাকে, মানে সরি সিতে ক্যারোটিনয়েড থাকে। এই ক্যারোটিনয়েড পদার্থগুলো বুঝছো, এগুলো হচ্ছে আসলে ভিটামিন সি প্রোডাকশনের ভূমিকা পালন করে, ওর মধ্যে এটা জমা রাখতে পারে আর কি। সিতে ক্যারোটিনয়েড, যেটা ক্যারোটিনয়েডের কালার কমলা, বুঝছো? তুমি দেখবা যে তুমি কমলা কালারে গাজর মাজর এগুলো খাইলে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমরা থেকে বুঝাতে পারছি, এরা ওই তোমার মানে ভিটামিন সি প্রোডাকশনে ওরা বড় ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, তাহলে বাংলা ভার্সন তোমরা এটা এই যে লাইসোজোম ও ভিটামিন তৈরি করে, অপ্রোটিন সাবস্টেন্স তৈরি করে, ঠিক আছে, কোষ প্লেট তৈরি করে, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করতে সাহায্য করে। এগুলো না মুখস্থ করার একটা কৌশল দেওয়া যায়, ঠিক আছে? যেমন ধরো তুমি এভাবে মনে রাখতে পারো, এ কোন অপপ্রলাপ। আমি এটা এভাবে দিব না এখন, কারণ এটা বাংলা ভাষণের জন্য আছে, ইংলিশ ভাষণের জন্য নাই। আমি এটা শীট প্রিপেয়ার করছি। শুনো, তোমরা এখন আপাতত খালি এমসিকিউর জন্য মুখস্থ করে একবার করে দেখে যাও। এটা মুখস্থ করার কিছু কৌশল আছে। যারা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও তার এই কাজগুলো ওই গান কবিতা ছন্দ সহ মুখস্থ করে ফেলে নিজেরা চর্চা করবো আর কি, ঠিক আছে? এ থেকে মনে করো অ্যাক্রোসোম, ক থেকে কোষ মানে কোষ প্লেট, কোন থেকে মানে কোষ প্লেট আর কি, অপ থেকে অপপ্রোটিন সাবস্টেন্স, প্রলাপ থেকে একটা প্যাকিং, লা থেকে লাইসোজোম, প থেকে প্রোটিন, এ কোন অপপ্রলাপ। বোঝাইতে পারছি? এই যে দেখো বাংলা ভার্সন তোমরা চাইলে যেভাবে লিখে নিতে পারো, দেখো এ কোন অপপ্রলাপ, এভাবে একটু লিখতে পারো। হ্যাঁ, এ থেকে হচ্ছে অ্যাক্রোসোম, কোন থেকে হচ্ছে কোষ প্লেট বা সেল প্লেট তৈরি করে, কোন থেকে হলো কোষ প্লেট বা সেল প্লেট তৈরি করে, অপ থেকে হচ্ছে অপ্রোটিন সাবস্টেন্স বা নন প্রোটিন সাবস্টেন্স, প্রলাপের প থেকে হচ্ছে প্রোটিন সঞ্চয় করা, ল থেকে হচ্ছে লাইসোজোম ও ভিটামিন তৈরি করা, প থেকে হচ্ছে প্যাকিং করা। এখন তোমার এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, সবগুলো টপিক যারা মুখস্থ রাখতে চাও, দেখবা এই টপিকটা তুমি একবার লিখে লিখে পড়ছো, তোমার মুখস্থ হয়ে গেছে। বুঝছো? এখন আসলে ভাই মানে এভাবে একটু বুঝে বুঝে পড়াটা খুব ইম্পর্টেন্ট, এবং মানে মুখস্থ করে করে পড়াটা গান কবিতা ছন্দ দিয়ে। এ কোন অপপ্রলাপ এই শব্দটা দিয়ে তুমি মুখস্থ রাখতে পারো। বাট আমি মানে এটা আপাতত তোমাদের এর আগের ব্যাচেও বলি নাই আর কি, একটু আবেগে এখন বলে ফেলাইছি। ওকে, ঠিক আছে। তো একবার আমরা একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পড়ে আসি। হ্যাঁ, হয়েছে না? একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পড়ে আসি। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গী আলবার্ট ক্লড। তারা মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটা আবিষ্কার করেন। কার? মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম। পোর্টার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট আলবার্ট ক্লড ডিসকভার্ড ইট ফ্রম দ্য সাইটোপ্লাজম অফ চিকেন এমব্রায়োনিক সেল। আর মেইন কেমিক্যাল কম্পোনেন্ট, ভাইয়া দেখো মুখস্থ করতে হবে না, আমরা বলছি গোলজি বডি কার কাছ থেকে তৈরি হয়েছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে গোলজি বডির কম্পোজিশন, এর কম্পোজিশন প্রায় এক। গোলজি বডির মধ্যে কি ছিল? প্রোটিন ছিল, লিপিড ছিল 60-40%, তাই না? এর মধ্যে দেখো প্রোটিন আছে, লিপিড আছে, দেখো কত পার্সেন্ট? 60-40%। দেখছো? তবে এখানে 60 থেকে 70 বলছে, এখানে 30 থেকে 40 বলছে, খুব কাছাকাছি না? দেখছো না? দেখো এটা পড়াটা হয়ে যাবে। আচ্ছা, গোলজি বডির মধ্যে কেএফসি ছিল বটে, কিন্তু এটার মধ্যে আর কেএফসির কথাটা বলে নাই। বাট কেএফসি থাকে, মানে ভিটামিন কে, ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড থাকে। এটার মধ্যে প্রায় 15 টাইপের এনজাইম থাকে, 15 টাইপের এনজাইম থাকে, 15 টাইপের এনজাইম থাকে। দেখো স্মল সেপারেটেড পার্টস অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আর কল্ড মাইক্রোসোম। ভাই দেখো মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি যে দানা দানা যেগুলো থাকে এগুলোকে আমরা রাইবোজোম বলছি না? আর এবং ওই আগের ক্লাসে রাইবোজোমের আর এক নাম পড়েছিলাম, মাইক্রোজোম বলছিলাম না? তাহলে এগুলাকে এই যেরকম দানা দানা বিচ্ছিন্ন অংশ, এগুলাকে কি বলা হয়? মাইক্রোজোম বা রাইবোজোমের মতো। ইট ইজ মোর অ্যাবান্ডেন্ট ইন লিভার, প্যানক্রিয়াস এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কোথায় বেশি থাকে? লেপের মধ্যে বেশি থাকে। এটা শীত লাগে বেশি, তাই লেপের মধ্যে বেশি থাকে। কার মধ্যে বেশি থাকে? লেপের মধ্যে। এল থেকে লিভার, ই থেকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পি থেকে প্যানক্রিয়াস। লিভার, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস এরা বেশি থাকে আর কি, লেপের মধ্যে বেশি থাকে। একটু ছোট্ট করে একটু লিখে ফেলো। কি হাত পা সাঙ্গে তুলে দিয়ে বসে আসো, কিছু লিখবা না? ভাইয়া তোর নাম কি? আলিফ।
কঠিন লাগতেছে? ও হ্যাঁ, বাংলাটা দিব। এই যে, ও তুমি বাংলার জন্য বসেছিলা? আহারে, কবা তো। ঠিক আছে, এবার বাংলা ইংলিশ দুটো টাইমই মনে রাখতে হবে ভাই। একটু একটু বাংলা দেখে দেখে ইংলিশ লেখলা, ইংলিশ দেখে দেখে বাংলা লেখলা, এটা পারতে হবে। নোট খাতায় নোটটা থাকতে হবে। 15 ধরনের এনজাইম থাকে। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশটাকে মাইক্রোসোম বলে আর কি। হ্যাঁ কি? আচ্ছা 10 সেকেন্ড ওটা একটু দেখে নেই, তারপরে লিখে নেই, তারপরে একবার একটু দেখে নাও। মাছি মারা কেরানির মতো না, একবার দেখে নিয়ে বুঝে বুঝে লেখো। একবার একটু দেখে নিয়ে বুঝে বুঝে লেখো। তাহলে কোথায় বেশি থাকে? এটা লেপের মধ্যে বেশি থাকে। আচ্ছা, ইংলিশে একটু লিখলে কয়দিন পরে দেখবা যে তোমাদের মেডিকেলে উঠলে এগুলো সব স্লাইড স্লাইড ইংলিশে, টিচাররা পড়া ধরতেছে ইংলিশে, তখন স্যারে বলে স্যার একটু বাংলাটা দেন। এবার আমরা দেখো এর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টাইপসগুলো দেখব। কী কী টাইপস আছে? তো বেসড অন দ্য প্রেজেন্স অফ রাইবোজোম, রাইবোজোমের প্রাপ্তির উপরে ভিত্তি করে এরা দুই ধরনের। একটা হলো স্মুথ বা অ্যাগ্রানিউলার বা অদানাদার, মসৃণ বা অদানাদার, আর একটা হচ্ছে অমসৃণ বা দানাদার। যেটা মসৃণ বা দানাদার, অদানাদার মানে স্মুথ বা অ্যাগ্রানুলার, সেটার মধ্যে লিপিড এবং হরমোন সংশ্লেষ হয়। যেটা স্মুথ এবং অ্যাগ্রানুলার সেটা সিনথেসাইজ লিপিড অ্যান্ড হরমোন, আর রাফ সেটা হচ্ছে সিনথেসাইজ প্রোটিন এবং এনজাইম। স্মুথ মানে হচ্ছে মসৃণ, মসৃণগুলো কীরকম? অদানাদার, দানা নাই, অদানাদার। আবার দেখো ঠিক করে লেখো, আবার দাদা নানার এক হয়ে লিখে ফেলো না। রাফ মানে হচ্ছে মসৃণ, অমসৃণ। অমসৃণ যেটা সেটা হচ্ছে গ্র্যানুলার বা দানাদার। এটার মধ্যে এরা কি সিনথেসিস করে? প্রোটিন আর এনজাইম সিনথেসিস করে। এটা লিপিড হরমোন, আর এটা হলো প্রোটিন আর এনজাইম। এবং দেখো একটু আগে পড়াইছিলাম স্ট্রাকচারালি এটা তিনটা স্ট্রাকচার আছে। এটা হলো সিভিটি, মনে আছে? একটু আগে পড়াছিলাম টিতে টিবিউল, টিতে রেটিকুলামের টি আছে আর টিবিউলের মধ্যে টি আছে। টিবিউল মানে হচ্ছে নালিকা, টিবিউল মানে নালিকার মতো, ঠিক আছে। ভেসিকল যেটা একটা ব্লিস্টার লাইক বা ফোস্কার মতো। সিস্টার্নি যেটা ফ্ল্যাট আনব্রাঞ্চড অ্যান্ড লাইক এ লং থ্রো, মানে হচ্ছে এটা চৌবাচ্চার মতো আর কি, লম্বা চৌবাচ্চার মতো। এই যে দেখো চ্যাপ্টা শাখাবিহীন এবং লম্বা চৌবাচ্চার মতো। ভেসিক্যাল ফোস্কার মতো। চৌবাচ্চা মানে 4টা বাচ্চা। এই যে চৌবাচ্চা মানে ওই যে বাসায় যে ট্যাঙ্কিগুলো থাকে না, ওইগুলাকে বলে চৌবাচ্চা, মানে 4টা ধার থাকে। ও এটা জানবা না তো জানবাটা কি? হ্যাঁ, চৌবাচ্চা। ভাইয়া আমি তো উত্তরায় থাকি, আমি তো এগুলো জানি না ভাইয়া, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। কে তুপা, কি হয়েছে তোমার? তোমার জ্বর আসছে না তুপার জ্বর আসছে? তোমার জ্বর আসছে। ও, জ্বর আসা তো ভালো। কি খুশি সে, আমি 11 মাস ভাই অসুস্থ থাকি। এটা একটা বিশাল প্রাইড আমার জন্য ভাইয়া। শোনো, সুস্থতা স্বাভাবিক, বুঝছো? বলো যে এখন থেকে আমি সুস্থ থাকার চেষ্টা করব। যে যে কাজ করলে অসুস্থ হয় সেগুলো করবা না। ফুড হ্যাবিট ঠিক করো, ঘুমের সাইকেল ঠিক করো, রেগুলার একটু হাঁটা চলা করো আর কি, বুঝছো? হাঁটো, রাস্তায় হাঁটো, খালি রিক্সায়, এই তাহলে তো হইলো না। হাঁটা চলা করো, তাহলে দেখবা রোগ টোগ কমে গেছে। আচ্ছা, হ্যাঁ এটা তো আচ্ছা ভাইয়া, তাহলে এই সিস্টার্নি যেগুলো দেখো তো ভাইয়া, এগুলো কিসের মতো? চ্যাপ্টা না, এটা শাখাহীন এবং এটা লম্বা চৌবাচ্চার মতো, মানে একটা ট্যাঙ্কির মতো আর কি বলা হচ্ছে আর কি। এক একটা এটার মধ্যে ভেসিকেল থাকে, সেটা ফোস্কার মতো। এগুলো দেখছি আমরা ভেসিকেল। টিবিউলগুলো হলো নালিকার মতো। টিবিউল মানে ছোট নালিকা।
ঠিক আছে, মানে লাইক এ টিউব, ছোট ছোট টিউব, বুঝছো? লাইক এ টিউব। তো তারপরে যেমন ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার ফাংশনস, কাজ, এই কাজগুলো না অনেকভাবে মনে রাখা যায়। যেমন এটা মলি আপাদের সবাই ধার্মিক নামে আমি একটা টপিক লিখে দেবো, ঠিক আছে? লেখা থাকবে কি কি দিয়ে মুখস্থ করা যায়। মলি আপাদের সবাই ধার্মিক, মলিতে ধরো মানে একটা হলো মোস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লিপিড, এই ধরনের কতগুলো কথাবার্তা আছে। যাই হোক, আমরা এখন মুখস্থ করার টেকনিক না শিখি, আমরা একটু দেখি কি কি কাজ করে। এটা প্রোটোপ্লাজমের স্ট্রাকচার বা প্রোটোপ্লাজমের কাঠামো দেয় আর কি, ফ্রেমওয়ার্ক অফ দ্য প্রোটোপ্লাজম দিয়ে থাকে। ক্যারিয়ার অফ দ্য লিপিড অ্যান্ড প্রোটিন, লিপিড এবং প্রোটিনের ক্যারিয়ার বা অন্তঃবাহক হিসাবে কাজ করে। এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন এগুলো সিনথেসিস করতে সাহায্য করে। ট্রান্সপোর্ট সিস্টেম অফ দ্য সেল হিসাবে কাজ করে এটা। হ্যাঁ, কে কে কত পাইছো? 30-এ। তুমি তুমি কেটে কুটে তোমার এক্সট্রা 3 না, এক্সট্রা তোমার তো 30-এর মধ্যে তোমাকে করতে হবে 1.5। হ্যাঁ, এক্সট্রা 1.5 করো, কত হয় তাহলে? 27। তাহলে আরো 1.5 মাইনাস করো, 22.15 আসবে। তোমার কত মার্ক পাইছো? তুমি 20.75। প্রশ্ন কেমন হয়েছে? সহজ ছিল, ঠিক আছে। তাছাড়া তো 30-এ 30 পাইলি না, কত পাইছো? ওকে, সামনে আগাই। ঠিক আছে, তাহলে দেখো এরা আসলে কি করে, এরা আসলে কোষের পরিবহন তন্ত্র হিসেবে কাজ করে। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাতে লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন সংশ্লেষিত হয়। অমসৃণ জালিকাতে প্রোটিন সংশ্লেষিত হয়। এই যে কাজটাজগুলো তুমি শোনো, আমি এটা বইতে আছে, বাট আমি এর মধ্যে থেকে বেছে বেছে যেগুলো মেডিকেলে আসার চান্স বেশি সেগুলো এখানে লেখাইতেছি। লিখলে হয় কি জানো, একবার ক্লাসেই পড়া হয়ে যায়, ক্লাসে তোমার পড়া হয়ে যায়। তুমি যে লিখলা, তুমি যে জানলা, এটা ক্লাসেই পড়াটা হয়ে গেল। আমরা আজকে লাস্ট একটা একটা টপিক পড়বো, সেই টপিকটার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম খুব মজার একটা টপিক, আমরা একটু পড়ে আসি লাইসোজোম। তো লাইসোজোম কি জিনিস? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড অফ দ্য বডি। ঠিক আছে, কেন? কারণ ওটা অটোলাইসিস পদ্ধতিতে নিজেকে ধ্বংস করতে পারে আর কি। কীভাবে নিজেকে ধ্বংস করতে পারে, চলো আমরা একটা ভিডিও থেকে দেখে আসি। একটা ইয়াদ এটা অ্যান্সার কি হবে? সিস্টনি হবে। যে ওখানে পড়ছিলাম না, রেপ্লিকেশনের একক হচ্ছে রেকর্ডের জন্য অনুলিপন তো রেপ্লিকেশনই না। শোনো, অনুলিপন প্রতিলিপন দুটো মিলে কনফিউশন আছে। প্রতিলিপন মানে কি? ট্রান্সক্রিপশন। অনুলিপন মানে ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ধরো সিস্টন মানে সম্পূর্ণ করে, রেকন হলো এর একক, তো সিস্টনটাকেই তো কপি করা হয়, ঠিক আছে। সো সম্পূর্ণ করে হচ্ছে সিস্টন, আর মানে এটার একক বা যে মানে ইউনিটটা হেল্প করে সেটা হচ্ছে রেকন। পরের দিকে খেয়াল করো ভাইয়া। শোনো, এবার বলো তো ভাই, লাইসোজোম তৈরি হয় কোথা থেকে? কে বলতে পারে দেখি?
লাইসোজোম তৈরি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, প্যাকেজড হবে গোলজি বডির কাছ থেকে। ঠিক আছে, এই যে ধরো এটার নাম লাইসোজোম, দেখে আসি একদম ভিডিও থেকে দেখে নিই। ঠিক আছে, তো একদম চলো আমরা ভিডিওটা বুঝি। এটা হলো লাইসোজোম। লাইসোজোমের আবার মেমব্রেনটা আছে, এখানে একটু গল্প আকারে শুনো। লাইসোজোমের মেমব্রেনটা আবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। লাইসোজোমের মেমব্রেনের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, একটা নাম ল্যাবিলাইজার, একটা নাম স্ট্যাবিলাইজার। ঠিক আছে, ল্যাবাইল মানে ভেঙে ফেলা, আগে লেখো না পরে লেখাই দিব। ল্যাবাইল মানে ভেঙে ফেলা, স্ট্যাবিলাইজার মানে স্টেবল রাখতে সাহায্য করে। কেউ কেউ মেমব্রেনটাকে ভেঙে ফেলতে সাহায্য করে, কেউ কেউ মেমব্রেনটাকে স্টেবল রাখতে সাহায্য করে। আমরা যখন খুব অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় আমাদের বডির মধ্যে, আমাদের জন্য রোগ শোক হয়, আমরা যখন অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ করি, কম খাওয়া দাওয়া করি, তখন আমাদের শরীরে ল্যাবিলাইজার তৈরি হয়। এই লাইসোজোমের মেমব্রেনগুলো বিদীর্ণ হয়ে যায়, ভিতরের এনজাইমসগুলো বাইরে বেরিয়ে চলে আসে, এসে ও এই প্রয়োজনীয় অংশগুলোকে ধ্বংস করে ফেলতে পারে। কথাটাকে বোঝাতে পারছি? আদারওয়াইজ যখন আমরা খুব সুস্থ থাকি, খাওয়া দাওয়া বেশি বেশি করি, ঠিকঠাক মতো খাই দাই, সুন্দর লাইফস্টাইল লিড করি, তখন এই মেমব্রেনগুলো মানে ঠিক থাকে, এই মেমব্রেনগুলো আর ধ্বংস হয় না। ঠিক আছে, স্ট্যাবিলাইজার তখন তৈরি হয়, তখন এগুলোকে আর ধ্বংস করে না। ওর কাজটা শুধু বহিঃশত্রুর আক্রমণটাকে রক্ষা করা। ঠিক আছে, ভাইরাস ব্যাকটেরিয়াকে ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। কে ভাইরাস ব্যাকটেরিয়া আর কে মাইটোকন্ড্রিয়া এটা চিনবে কীভাবে? এর মেমব্রেনটাই চেনে। ঠিক আছে, ল্যাবিলাইজার এবং স্টেবিলাইজার দিয়ে এরা চেনে। মানে ব্যাকটেরিয়াগুলো ল্যাবিলাইজার তৈরি করে আর এরা স্টেবিলাইজার তৈরি করে। কথাটাকে বোঝাতে পারছি? বাট ধরো যখন শরীরে যখন অনেক বেশি রোগশোক হয়, তখন এরাও ল্যাবিলাইজার তৈরি করতে পারে বা সব জায়গা থেকে ল্যাবিলাইজার তৈরি করতে পারে। কথাটা ক্লিয়ার? তখন এরা পুরো কোষটাকেই ধ্বংস করে ফেলে। এরা রাখা হয়েছিল কোষটারে বাঁচায় রাখার জন্য, ও কোষটারে ধ্বংস করে দিল। ঠিক আছে, তাহলে এটাকে আত্মঘাতী হয়ে গেল না? ধরো আমি একটা পিস্তল রাখছি, আমি আমার নিজেকে রক্ষা করার জন্য, যাতে শত্রু আসলে আমি যেন গুলি করি, আমি যদি ওই পিস্তলটা আমি নিজেই গুলি করে মরে যাই, তাহলে এটা কি হয়ে যাবে? আত্মঘাতী হয়ে যাবে। তো লাইসোজোম কখনো কখনো মানে নিজেকে মেরে ফেলে আর কি, যে কোষের মধ্যে আসে সেই কোষটাকে মেরে ফেলে এই প্রক্রিয়ায়। ঠিক আছে, এই জন্য এটাকে বলে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। ঠিক আছে, এরা অটোলাইসিস করে পুরো কোষটাকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া অটোলাইসিস করাকে ভালো না খারাপ? বোথ, ভেরি গুড, বোথ, ভেরি গুড, বোথ। মানে ডিপেন্ডস। কখনো কখনো যদি এটা সুনিয়ন্ত্রিত হয় তাহলে ভালো, আর যদি সুনিয়ন্ত্রিত না হয় তাহলে এটা হচ্ছে ক্ষতিকর। চলো আমরা এটা নিয়ে আরও ডিটেলসে বলবো। এবং আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখো এটা প্রথমে তৈরি হইতেছে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হইতেছে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়ে এটা তৈরি হয়ে এরা কার কাছে চলে আসবে? গোলজি বডির কাছে এসে প্যাকেজড হবে। ঠিক আছে, সিস দিয়ে ঢুকবে, ট্রান্স দিয়ে বেরোয় চলে আসবে। দেখছো, প্যাকেজড হয়ে এদের লাইসোজোম হয়ে গেছে, তাই না? লাইসোজোমের কাজ কি? এদিক থেকে ট্যাকটেরিয়াগুলো গেলে, ঠিক আছে, এইটার নাম হলো মানে এটা ফ্যাগোলাইসোজোম তৈরি করে। ফ্যাগোজোম মানে হচ্ছে এই বস্তুটার নাম ফ্যাগোজোম, যেটা ব্যাকটেরিয়া গেছে, ব্যাকটেরিয়াটার নাম হলো ফ্যাগোজোম। ফ্যাগোজোম মানে যে বডিটাকে খেয়ে ফেলা উচিত, এটার সাথে লাইসোজোম অ্যাড হয়ে এটা ফ্যাগোলাইসোজোম নামক একটা যৌগ তৈরি করে ফেলবে। ফ্যাগোলাইসোজোম নামক যৌগ তৈরি করে ফেলে এটাকে ধ্বংস করে ফেলবে। কথাটা কি বুঝছো তো? ব্যাকটেরিয়া মনে থাকবে, এটা নর্মালি কাজ করার কথা। কখনো কখনো অ্যাবনর্মাল কন্ডিশনে ও যায় কি কাকে ধ্বংস করে ফেলবে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলোকেও ধ্বংস করে ফেলতে পারে। কথাটা কি বুঝছো তো? তখন এটা আত্মঘাতী হয়ে ওঠে। ঠিক আছে, তখন এই সুইসাইডাল স্কোয়াড হয়ে ওঠে। মনে থাকবে কথাগুলো? আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আমরা ভিডিওটা দেখলাম। ওকে, আমরা একটু সামনে আগাই। এই প্রক্রিয়াটা শোনো, এখন ভালো কথা, যখন ব্যাকটেরিয়া খাইলো তখন এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, আবার যখন নিজেকেও খেয়ে ফেলতেছে তখন মাইটোকন্ড্রিয়ার ফ্যাগোসাইটোসিস করবে। সে যখন মাইটোকন্ড্রিয়ার ফ্যাগোসাইটোসিস করলো, তাহলে নিজেকে নিজে মেরে ফেললো না? ওই স্পেশাল ফ্যাগোসাইটোসিসকে বলে অটোলাইসিস। আসলে সকল অটোলাইসিসই ফ্যাগোসাইটোসিস, কিন্তু সকল ফ্যাগোসাইটোসিস অটোলাইসিস না। মনে থাকবে? আমি এটা নিয়ে আরও ডিটেলস বলতেছি, চলো সামনের দিকে আগায়, একটু কনফিউজড না হয়ে যায় আর কি। ওকে, তো আমরা যদি এখানে একটু দেখি, যে দেখো এই যে এরা মারতেছে আর কি, জীবাণু ধ্বংস করতেছে, জীবাণু 4-5 দিয়ে এটা ঢুকে যায়। ঠিক আছে, এটা ফ্যাগোলাইসোজোম, জীবাণু 4-5 দিয়ে ঢুকে যায়। দেখো টম অ্যান্ড জেরি কার্টুনের মতো এটা বাড়াবাড়ি শুরু করবে আর কি। ঠিক আছে, এই যে দেখো কি বাড়িটা দেয়, এই যে দেখো কি, ঠিক আছে, জীবাণু ধ্বংস করতেছে। খুব মজার না ব্যাপারটা? আচ্ছা, তো এরা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগো কথাটা মানে গ্রিক ওয়ার্ড, ফ্যাগো কথাটা মানে হচ্ছে ফেজিন থেকে এসে। ফেজিন মানে টু ইট বা খেয়ে ফেলা। ফেজিন মানে হচ্ছে টু ইট বা খেয়ে ফেলা। ঠিক আছে, আর পিনোসাইটোসিস মানে কি গত ক্লাসে বলছিলাম বলো তো? পিনো মানে পানি খাওয়া আর কি, মনে থাকবা। ঠিক আছে, পিনো মানে পানি খাওয়া, মানে মিলাই কোষের পানি খাওয়ার পদ্ধতিতেও হেল্প করে আর কি, কোষের পানি খাওয়ার পদ্ধতিতেও হেল্প করে। হ্যাঁ, এরা প্রোটেক্টিং আদার অর্গানেলিস অফ দ্য সেল, অন্যান্য অর্গানেলিগুলোকে রক্ষা করে। কখনো কখনো ওরা অটোফ্যাজি করে। অটোফ্যাজি মানে নিজেকে নিজে খেয়ে ফেলা। এই অটোফ্যাজিটা আবিষ্কার করেছিল জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, তাই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিজ্ঞানীর নাম কি বললাম? হ্যাঁ হ্যাঁ, কি বলে?
আরে এখনই শুনে বলতে পারতেছে না, বাসায় যা বলবি ভাইয়া মৌসুমী এটা আবিষ্কার করছে আর কি, ঠিক আছে। আচ্ছা, জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, বলো নাম কি? ইয়োশিনোরি ওসুমি। হ্যাঁ, তো উনি এটা আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন। আসলে আমরা যখন রোজা রাখি বা ফাস্টিং করি তখন আমাদের অটোফেজিটা হয়, তবে এটা নিয়ন্ত্রিত অটোফেজি, বুঝছো? রোজা রাখাটা হলো নিয়ন্ত্রিত অটোফেজি। এটা আমাদের জন্য ভালো। কেন ভালো? দেখা গেছে যে অটোফেজি করে ও প্রথম দিকে ধরো 14 ঘন্টা না খেয়ে আছে, হ্যাঁ 15 ঘন্টা না খেয়ে আছে, বা 13 ঘন্টার পর থেকে 12 ঘন্টার পর থেকে শুরু হয়, তখন ও প্রথম সেই কোষগুলাকে আগে ধ্বংস করে যে কোষগুলা আখেরে আমার বডির জন্য ক্ষতিকর ছিল। এখনকার মানুষ আসলে খেতে না, মানে এখনকার মানুষ না খেতে পেয়ে মরে না, এখনকার মানুষ বেশি খাওয়ার জন্য মরে। আগে 80 দশক পর্যন্ত ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে মানুষ বেশি মারা যেত, এখন লাইফস্টাইল ডিজিজে মানুষ বেশি মারা যায়, ঠিক আছে, বেশি বেশি খাওয়ার কারণে। তাই অটোফেজি প্রসেসটা আমাদের শরীরটাকে একটু কমাইতে সাহায্য করে। কথাটাকে বুঝাইতে পারছি? হ্যাঁ, মানে যেমন ধরো আমাদেরকে যিনি সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, তিনি মানে তার ম্যানুয়ালের মধ্যে, কোরআনের মধ্যে লিখে দিয়েছেন 30 দিন রোজা রাখতে হবে। বা ধরো হিন্দু ধর্মের মধ্যে আছে কি, মানে হচ্ছে মানে একাদশী করে আর কি, মাসে 2 দিন, তাহলে ধরো প্রায় 12 মাসে 24 দিন, এরকম প্রায় 1 মাসের কাছাকাছি একটা সময়। তবে ওই দিনগুলোতে যেমন ধরো আমাদের দেখে মানে যারা একাদশী করে আর কি, ওই দিন তো না খেয়ে থাকার কথা, ওই দিন তিনি আরও বাজারে যান, যায় এটা সেটা সাগু টাগু ভুং সুং সব সতরে নিয়ে ওইটা আরও পেটের 12টা বাজায় দেন। ঠিক তেমনি দেখবা যে রমজান মাসে বাংলাদেশে গ্যাসের ওষুধের প্রোডাকশন মানে প্রায় 10 গুণ বাড়ায় দেয় সবগুলো কোম্পানি। কেন? মানে মানুষজন ধরো সারা বছর যে মানে ভাজা পোড়া খায় না, সারাদিন না খাওয়া যায়, সে দোকান থেকে পোড়া তেলে ভাজা পেঁয়াজু, তারপরে ছোলা মুড়ি এইসব নিয়ে, মানে এটা না খেলে নাকি ইফতারি হয় না আর কি, ঠিক আছে। এটা খেয়ে পেটের মধ্যে এমন গ্যাস তৈরি হয় যে গ্যাস দিয়ে চুলা জ্বালানো যাবে এরকম, তখন তারা হচ্ছে কি করে, তখন তারা হচ্ছে গ্যাসের ওষুধ খাওয়া শুরু করে আর কি, তাই না ভাইয়া? তো এটা কি খাওয়া ঠিক? আসলে না। নবীজি কিভাবে রোজা রাখছেন? নবীজি তিনি কি দিয়ে ইফতারি করতেন বলো তো? খেজুর দিয়ে। খেজুর হচ্ছে এমন একটা ফল যে ইনস্ট্যান্ট সুক্রোজ থেকে গ্লুকোজ তৈরি করতে পারে। উনি খেজুর খেয়ে পানি খেয়ে নামাজ পড়তে যেতেন, তাদের সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পায়। তারপর দিনে এসে রাতের খাবার খেয়ে ফেলতেন। তুমি যদি এভাবে রোজা রাখতে পারো যে খেজুর খেয়ে পানি খাইলা, বা তুমি শরবত খাইতে পারো, ধরো 2 গ্লাস শরবত খেয়ে দিলা আর কি, ঠিক আছে, খেজুর খাইলা শরবত খাই দিলা, ঠিক আছে। এবং রাতের খাবার মানে হ্যাঁ ভাজা পোড়া যদি খুব খাইতে ইচ্ছাই করে, রাতের খাবার খাওয়ার পরে 2-1 টুকরা একটু মুখে টুখে দিলা, সেটা অন্য জিনিস ভাইয়া। বা এখন তুমি খাও, কিন্তু সারাদিন না খেয়ে তুমি যখন ওই পোড়া তেলে ভাজায় খাবারগুলো খাইতেছো, তখন এটা পেটের মধ্যে অ্যাসিডিটি ডেভেলপ করে। কথাটাকে বুঝাতে পারছি? পেটের মধ্যে আলসারেশন তৈরি করে, এটা খুবই ক্ষতিকর, ঠিক আছে ভাইয়া? এটা তুমি নিজে জানবা এবং অন্যদেরকে উৎসাহিত করবা, ঠিক আছে, যাতে মানে এই ভাজা পোড়া জাতীয় খাবার ইফতারি থেকে বর্জন করা আর কি। অন্য সময় খাও তুমি, ঠিক আছে, মাঝে মাঝে একটু খাইতে ইচ্ছা হইলো খাও, বা ঠিক আছে পুরা রমজান মাসে একদিন খাইলা সেটা অন্য জিনিস। প্রতিদিন তুমি যদি 30টা দিন যদি এটা খাও, তাহলে পেটের 12টা তো বাজে। তুমি নর্মাল সময়ে খেয়ে দেখো তুমি অসুস্থ হয়ে যাবা। আরও রমজান মাসে তো ধরো তুমি মানে সারাদিন তখন পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়েছে, না খাইছো, তুমি তো অটোফেজি করতে চাইছিলা, যেটা আবিষ্কার করে একজন নোবেল পুরস্কার পাইছে। অটোফেজিটা কি বলছিলাম, যে তুমি যদি 12 ঘন্টা না খেয়ে থাকো, তাহলে আগে যে সমস্ত সেলগুলো তোমার জন্য ক্ষতিকর ছিল, যেগুলো ক্যান্সারাস হইতে পারতো, বা যেগুলো আলঝাইমার সৃষ্টি করতে পারতো, যেগুলো অন্যান্য রোগ সৃষ্টি করতে পারতো, সেগুলোকে ধ্বংস করে। কথাটাকে বুঝতে পারছে? আগে সেগুলোকে মারে আর কি, ঠিক আছে। এই প্রসেসটাকে বলে অটোফেজি, অর্থাৎ নিজেকে নিজে খেয়ে ফেলা। এটাকে অটোলাইসিসও বলে, নিজেকে নিজে ভেঙে ফেলা। এটার আরেক নাম হচ্ছে অটোফেজি, ঠিক আছে। কি বলে? অটোফেজি, অটোলাইসিস আর অটোফেজি। মে কজ ক্যান্সার। এরা কখনো কখনো লাইসোজোম ক্যান্সার সৃষ্টিও করতে পারে। আর হায়ালুরোনিডেজ এনজাইম, ওই যে মনে আছে একটু আগে অ্যাক্রোসোমের মধ্যে পড়াইলাম না, অ্যাক্রোসোমের মধ্যে থেকে হায়ালুরোনিডেজ এনজাইম আসে, যে এনজাইম সৃষ্টি করতে সাহায্য করে কে? লাইসোজোম, বলছিলাম না? এই শেষে লাইসোজোমের মধ্যে হায়ালুরোনিডেজ এনজাইম আছে। দেখি একটা ডিএমসি স্ট্যান্ডার্ড প্রশ্ন করবো, দেখি কে পারে। হায়ালুরোনিডেজ এনজাইম আর একটা জায়গায় আছে, তোমাদেরকে পড়াইছি। সেটা তো স্পাম সেল, একটু আগে তো পড়াইলাম। স্পাম সেলের মধ্যে তো হায়ালুরোনিডেজ আছেই, এছাড়া আর একটা জায়গায় আছে। হ্যাঁ, পেটের মধ্যে পড়াইছি। চোখ, কান, ব্রেন, কিডনি। কোথায় আছে? চোখের মধ্যে। চোখের কোথায় আছে? চোখের মধ্যে ভেস্টিবল আছে, নাউজুবিল্লাহ। ল্যাক্রিমাল গ্ল্যান্ডের মধ্যে। চোখের মধ্যে ভিট্রিয়াস হিউমার পড়াইছিলাম না? ভিট্রিয়াস হিউমারের মধ্যে 99% ওয়াটার আর 1% ছিল কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড, বা হায়ালুরোনিডেজ এনজাইম থেকে সেই হায়ালুরোনিক অ্যাসিড তৈরি হয়েছে। বুঝছো কথাটা?
হ্যাঁ পারতে হবে তো ভাই, এগুলো মিলায় মিলায় পারতে হবে, এগুলো বুলেটের মতো অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে না তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবা। হ্যাঁ এতিমের মতো যদি চায়া থাকো তাহলে তো হবে ডিজে বাহারুলের গানের মতো। শুনছো গান যে চায়া থাকিস কেন কি কবি ক? এই শুনছো? কে কে শুনছো? হ্যাঁ তোমার টেস্ট খুব ভালো। আচ্ছা ডিজে বাহারুলের গান শুনছে আর কি। ওকে ঠিক আছে। তো এনিওয়ে ভাইয়ারা, তাহলে আমরা কি এই জিনিসটাকে বুঝছি? আচ্ছা দেখো এই যে এরকমভাবে ধ্বংস টংস হয়ে আমাদের যখন ঘামা হয় তখন এই জিনিসগুলো এরকমভাবে তৈরি হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ লাইসোজোমের অরেঞ্জ কালারের স্লাইডটা, ও আচ্ছা এই স্লাইডটা তো পড়ানো হয়নি, সরি 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 সরি। হ্যাঁ থ্যাংক ইউ। চলো তো লাইসোজোমের নামকরণ করেন কে? হ্যাঁ দা দুবে। ইংলিশে দেখো এটার স্পেলিং এরকম দা দুবে, ঠিক আছে? বাংলায় ধরো যদি এটা দেখা কেউ ইংলিশে ট্রান্সলেট করে, ঠিক আছে, কি যে করবে এরকম করে লিখে দিল দাদু বে, তুই খাবি বে, ঠিক আছে? ওই যে তোমরা ওই যে রাজশাহী দেখে দেখছো খাইছোস বে না কি যেন বলে, খাইছো মানে স আর ছটাকে গুলাই ফেলায় আর কি। পুরুলিয়া একটা টান আছে দেখবা, আমার একটা বন্ধু ছিল এরকম, ঠিক আছে? তো দা দুবে, এই দুটা ওই পাশে যাবে, ঠিক আছে? তো দা দুবে এটা নামকরণ করেন দা দুবে। এটার উৎপত্তি এই গত একটু আগে পড়াইছি না, এই শোনো এটা কোথা থেকে উৎপত্তি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। প্যাকেজ হয় কার কাছ থেকে? গোলজি বডির কাছ থেকে। দেখছি না আমরা এই জিনিসটা? আচ্ছা শোনো, লাইসোজোম কোথায় কোথায় বেশি থাকে জানো? লাইসোজোম সবচেয়ে বেশি থাকে হোয়াইট ব্লাড সেলস, কারণ হোয়াইট ব্লাড সেলসের কাজ তো রোগ প্রতিরোধ করা, কি ঠিক কিনা? এটার সাথে সে আরো লিঙ্কের মধ্যে বেশি থাকে, লিঙ্ক। এটা নাই এক্সট্রা ইনফরমেশন লিখে রাখো। লিঙ্ক হলো লিভার, ইন্টেস্টাইন, নিউরন আর কিতে কিডনি, এগুলোতে বেশি থাকে, লিঙ্কের মধ্যে বেশি থাকে। আরবিসিতে রাইবোজোম থাকে না, নো রাইবোজোম প্রেজেন্ট ইন আরবিসি। আর উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। উদ্ভিদ কোষের লাইসোজোমকে স্পেশালি বলে স্ফেরিওসোম বা ওলিওসোম। প্ল্যান্ট সেলের লাইসোজোম ইজ কল্ড, দ্য লাইসোজোম অফ প্ল্যান্ট সেল ইজ কল্ড স্ফেরিওসোম বা ওলিওসোম। লিখছি আমরা? এটার মধ্যে এনজাইম থাকে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। আর এই যে ল্যাবিলাইজার এবং স্ট্যাবিলাইজার একটু আগে পড়াইছি না? ল্যাবাইল কথাটা মানেটা কি? ল্যাবাইল কথাটা মানে হলো যে ভেঙে ফেলে, বিদীর্ণ করা, বিদীর্ণ বা ডেস্ট্রয়। এই ল্যাবাইল শব্দটার মানে হচ্ছে বিদীর্ণ বা ডেস্ট্রয়। তাহলে যারা মেমব্রেনটাকে বিদীর্ণ করতে সাহায্য করে বা রাপচার করতে সাহায্য করে, মেমব্রেনটাকে বা ভেঙে ফেলতে সাহায্য করে, তারা ল্যাবিলাইজার। আর যারা মেমব্রেনকে স্থির রাখতে সাহায্য করে তারাকে বলে স্ট্যাবিলাইজার। বুঝছি? কি ইংলিশটা দিতে হবে? একটু বুঝে লেখো। ল্যাবিলাইজার যারা মেমব্রেন রাপচার করে, ল্যাবিলাইজার যারা মেমব্রেনটাকে স্টেবল রাখতে সাহায্য করে, স্ট্যাবিলাইজার। লিখছি? কি লিখবা না? ছবি তুলে নিছো, ওগুলাকে খাতায় যাবে রে ভাই। দেখাইস আমাকে নেক্সট দিন। হ্যাঁ হ্যাঁ ইমিউনোগ্লোবুলিন বেশি হয়ে গেলে অ্যালার্জি হয়। ই মানে আমাদের ডিফারেন্ট টাইপের একটা অ্যালার্জিক রিয়াকশন করতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক ধরনের প্রবলেম তৈরি করে প্রয়োজনীয় মাত্রার থেকে বেশি তৈরি হয়ে গেলে। এটা অ্যান্টিবডি সেল, অ্যান্টিবডি যে অধিক হয়ে যায় তাহলে ওটা এক্সাগারেটেড রিয়াকশন করে। এক্সাগারেটেড রিয়াকশনটাকে আমরা বলি অ্যালার্জি। বুঝছো? আচ্ছা চলো, কতটুকু বেশি হলে এক্স্যাক্টলি আমার রেঞ্জটা মনে না, একটু দেখতে হবে। বাট মানে দেখবা যে কোনো রিপোর্টের মধ্যে দেওয়া থাকে লোয়ার রেঞ্জ এবং আপার রেঞ্জ। হ্যাঁ এটা দিয়ে ওলে বাবালে, ঠিক আছে। তো এখন শোনো, এই খালি স্ট্যাবিলাইজার ল্যাবিলাইজার এগুলো একটু লেখো, ঠিক আছে? স্ট্যাবিলাইজার কি, ল্যাবিলাইজার কি, ছোট্ট করে একটু লিখে নিয়ে যাওয়ার। লাস্টলি আমরা আর একটা জিনিস পড়বো ভাইয়া, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডটা এখন পড়াচ্ছি না, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ক্লাসে পড়াবো। আচ্ছা কালকে আমার কাছে বিকেলের ব্যাচে কে কে আছো?
শনিবার বিকেলের ব্যাচে কে কে পড়ো? শনিবার বিকালের ব্যাচে তোমরা পড়ো? তোমরা কি কালকের জন্য শুধুমাত্র সকালে 9টা অথবা 11টার ব্যাচে আসতে পারো? পারবা? কালকে সকাল 9টা বা 11টায় আসতে পারবা? কেন? 11টায় আছে পড়া? 11টায় আসবা, 9টায় অথবা 11টায়। ঠিক আছে, আইদার 9টায় আসবা অথবা 11টায় আসবা। পারবা না? পারবা? ক্লিয়ার? ওকে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন না, গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দেখাবো না, এটা ক্লাসে দেখাবো আর কি। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড পড়ানোর পরে। হ্যাঁ, আমি একটু মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড বাদ দিয়ে আমি একবার চলে আসতেছি সেন্ট্রিওলের কাছে। সেন্ট্রিওল এটা ডিসকভার কে করে? ভ্যান বেন্ডেন। নামকরণ কে করেন? থিওডর বোভারি। এটা ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় আছে? পেডি। পেডি মানে প্রোক্যারিওটিক কোষ। এতে এনজিওস্পার্ম, এনজিওস্পার্মের বাংলা হচ্ছে আবৃতবীজি। আবৃতবীজি। ঠিক আছে, ওয়াইতে ইস্ট, ডিতে ডায়াটম। প্রোক্যারিওটিক কোষ, এনজিওস্পার্ম, ডায়াটম, ইস্ট। পেডিতে এটা বেশি বেশি পাওয়া যায়, বেশি বেশি পাওয়া যায় পেডিতে। ও 6:30 বেজে গেছে।